পড়ছি রকিব হাসানের ৩ গোয়েন্দা সিরিজের দক্ষিণ যাত্রা, প্রথম প্রকাশ ১৯৯৯। শুরু হচ্ছে দক্ষিণ যাত্রা। দূর, ও কি মুড়ো কর্পোরেশন করে লাভ হলো না, হতাশ কণ্ঠে বলল কিশোর। কাজকর্মই যদি পাওয়া না গেল, দরকারটা কি এসবের? বই পড়ছে রবিন। কিশোরের শেষ কথাটা শুধু কানে গেল। কি সবের? হাই তুলে মুসা বলল, তার চেয়ে চলো ম্যানিলা রিভারে গিয়ে মাছ ধরি। মাছ ধরা, পিকনিক, সময় কাটানো সবই হবে। কি নিয়ে কথা বলছো তোমরা? তাই তো বুঝতে পারলাম না, আবার বলল রবিন। এই যে কাজ নেই, কর্ম নেই, ওকে মুড়ো কর্পোরেশনের, জবাব দিল মুসা। কিশোর আফসোস করছে। এসে গেছে কাজ, জানালার কাছ থেকে ঘোষণা করলো ওমর। কিছুক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ওখানে, রাস্তায় গাড়ি চলাচল দেখছিল চুপচাপ। ৩ জোড়া চোখ ঘুরে গেল ওর দিকে। মানে? জানতে চাইল কিশোর। ২জন লোক ঢুকেছে গেট দিয়ে। ও, সামান্য উত্তেজনা যাও বা তৈরি হয়েছিল, নিমেষে উধাও হয়ে গেল আবার কিশোরের। ইয়ার্ডে তো কত লোকই ঢোকে, মাল কিনতে এসেছে, কাস্টমার। না, বরিসের সঙ্গে কথা বললো, আমাদের অফিসের দিকে দেখালো বরিস। সোজা এখন আমাদের অফিসের দিকেই আসছে ওরা। একজন বয়স্ক, চুলের ছাঁট আর পোশাক দেখে নাবিক মনে হচ্ছে। সঙ্গের লোকটা তরুণ, চেনা চেনা লাগছে ওকে, কোথাও দেখেছি। কোথায় মনে করতে পারছি না, আসুক তারপর জিজ্ঞেস করবো। জানালার কাছ থেকে সরে এসে ডেস্কের ওপাশে তার চেয়ারে বসে পড়ল ওমর। হাসি মুখে বলল, এসে গেছে আমাদের মক্কেল, কোনো সন্দেহ নেই। কোথায় নিয়ে যেতে চায় আমাদের, সেটাই ভাবনার বিষয় এখন। যেখানে খুশি নিক, মুসা বলল। উত্তর মেরু বাদ দিয়ে পৃথিবীর আর যে কোনো জায়গায় যেতে রাজি আছি আমি। যদি কুমেরু হয়? রবিনের প্রশ্ন। তাহলে তো আরো বাদ। এই না বললে উত্তর মেরু বাদ দিয়ে পৃথিবীর যে কোনো জায়গা। খালি ওকালতি প্যাচ। আরে ধরে নিলেই তো হয়, উত্তর মেরুই যখন যেতে যাচ্ছি না, তার চেয়ে খারাপ কুমেরুতে যাবো কেন? খোঁচা দিয়ে আরেকটা জবাব দিতে যাচ্ছিল রবিন, টোকা পড়ল দরজায়। ভারী কণ্ঠে জবাব দিল ওমর, আসুন। ঘরে ঢুকলো 2জন লোক। অল্প বয়সী লোকটা পরিচ্ছন্ন পোশাক পরা, মোটামুটি সুদর্শন। বয়স্ক লোকটা তার চেয়ে খাটো, পেশিবহুল শরীর, মুখটা কেমন চারকোনা, ঝকঝকে নীল দাঁত, নীল চোখ, গায়ে নীল জ্যাকেট, পিতলের বোতাম, মাথা থেকে খুলে হাতে নিয়েছে নীলরঙা পিকড ক্যাপটা। চেয়ার দেখিয়ে ওমর বলল, বসুন, আমার নাম ওমর শরীফ। এরা আমার বন্ধু কিশোর পাশা, মুসা আমান, রবিন মিলফোর্ড। আমাদের সঙ্গেই দেখা করতে এসেছেন? হ্যাঁ, আপনার সঙ্গে, জবাব দিল তরুণ লোকটা। আমাকে কি আপনি চিনতে পারছেন স্যার? আমি রোজার ক্যাম্পবেল। মিডল ইস্টের যুদ্ধে আমি আপনার স্কোয়াড্রনে ছিলাম। ইরাকে কুয়েত থেকে সরাতে আমরা আমেরিকান এয়ারফোর্সে, মনে নেই? চোখ বড় বড় হয়ে গেল ওমরের। হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। মরুভূমিতে বিমান নামাতে বাধ্য হয়েছিলাম আমরা। তুমি ছাড়া আরও 9 জন ক্রু ছিল। ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছিল, কোনো কিছুতেই ধরতে পারছিলাম না। তেলের লাইনের খুঁতটা তুমি খুঁজে বের করেছিলে। উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল সে। গ্ল্যাড টু মিট ইউ কর্নেল। চাকরি তো ছেড়ে দিয়েছো নিশ্চয়ই? সিভিলিয়ান লাইফ কেমন লাগছে? ভালো না স্যার, বড্ড একঘেয়ে। লস অ্যাঞ্জেলেসে একটা সাইকেলের দোকান দিয়েছি, চলে মন্দ না, কিন্তু এ কাজ কি আর ভালো লাগে? আমার দরকার ইঞ্জিন ঘাটাঘাটি, কোনো মতে সময়গুলো পার করছি আর কি। টিকতে পারবো বলে মনে হয় না। অন্য কিছু করতে না পারলে বেচে টেচে দিয়ে আবার হয়তো ফোর্সেই চাকরি নেব ভাবছি। তাই? হ্যাঁ, তবে আপনার কাছে চাকরির জন্য আসিনি। সঙ্গের বয়স্ক ভদ্রলোকের দিকে তাকালো রোজার। তুমি বলো না বাবা। ওমরের দিকে ফিরল আবার। ভদ্রলোককে দেখে বলল, আমার বাবা কর্নেল ক্যাম্পবেল। তার দিকে তাকালো ওমর। আপনি কি নেভিতে নাকি? কাশি দিয়ে গলা পরিষ্কার করলেন ক্যাম্পবেল। ছিলাম, এখনো নাবিকের পেশাটা ছেড়ে দেয়নি, তবে বাণিজ্যিক জাহাজ চালাই। লস অ্যাঞ্জেলেসের ওয়াটারফ্রন্টে গিয়ে আমার নাম জাম্বু ক্যাম্পবেল বললে এক নামে চিনবে সবাই। জাম্বু কেন? হাসলেন ভদ্রলোক। চিড়িয়াখানার জন্য ইন্ডিয়া থেকে জাহাজে করে একটা হাতি আনার দায়িত্ব পড়েছিল আমার উপর। কখনো জাহাজে ওঠেনি হাতিটা। সাগরের দুলুনি শুরু হতেই খেপে গেল। কেউ আর সামলাতে পারে না, শেষে আমি গিয়ে সামলালাম। কোনো অঘটন না ঘটিয়ে নিরাপদে আমেরিকায় নিয়ে এলাম ওটাকে। সেই থেকেই আমি জাম্বু। হাসলো ওমর। তা এবার সমস্যা কি? ডাইনোসর আনার দায়িত্ব পড়েছে নাকি? সেটা হলেও আমি একাই পারতাম, আপনার সাহায্যের প্রয়োজন পড়তো না। দ্বিধা করতে লাগলেন ক্যাম্পবেল।
তবে কোন জানোয়ার? ডাইনোসরের চেয়ে বড় কিছু আছে বলে তো শুনিনি। না, জানোয়ার টানোয়ার না। ছেলের দিকে তাকালেন ক্যাম্পবেল, আবার ফিরে তাকালেন ওমরের দিকে। সে অনেক কথা, লম্বা কাহিনী। নিশ্চিন্তে বলতে পারেন, আমাদের কোনো তাড়া নেই। এক গাদা টাকা পড়ে আছে এক জায়গায়, শুধু তুলে নেওয়ার অপেক্ষা। আস্তে মাথা ঝাঁকালো ওমর। বুঝেছি, গুপ্তধনের সন্ধান পেয়েছেন? তুলে আনতে যেতে চান? অনেকটা সেরকমই। আমাকে কি দরকার? আবার দ্বিধায় পড়ে গেলেন ক্যাম্পবেল। আপনাকে ছাড়া হবে না, আমি একা পারবো না। ছেলে সাহায্য করলো বাবাকে। তার হয়ে ওমরকে বলল, আপনার কাছে পরামর্শের জন্য এসেছি স্যার। কার কাছে যাব ভাবতে প্রথমেই মনে হলো আপনার কথা। চোখের পাতা সরু করে ফেললো ওমর। পরামর্শ মানে কি? সাহায্য? শুকনো ঠোঁটে জিভ বোলালো রোজার। অনেকটা তাই। গুপ্তধন খুঁজতে গেলে বেশিরভাগ ক্ষেত্রে বিফল হয়ে ফিরে আসতে হয়। নিশ্চয় জানেন সেটা। জানি স্যার, তবে আর কিছুই না পেলেও মজা তো পাওয়া যায়। মজা পেতে বড় বেশি টাকা খরচের প্রয়োজন হয়। ড্রয়ার থেকে সিগারেটের প্যাকেট বের করে ক্যাম্পবেলের দিকে বাড়িয়ে ধরল ওমর। মাথা নাড়লেন তিনি। একটা সিগারেট নিয়ে টেবিলে মাথা ঠুকতে লাগলো সে। যাগে, কোথায় আছে এই গুপ্তধন? প্রায় মিনমিন করে ক্যাম্পবেল বললেন, দক্ষিণ মেরুর কাছে। খাইছে, বলে উঠল মুসা। চট করে তাকালো রবিনের দিকে। মুচকি হাসল রবিন। বাংলা বুঝতে না পেরে অবাক হয়ে তাকালেন ক্যাম্পবেল। কি বলল ছেলেটা? না কিছু না, ওমর বলল। আপনি ভুল করছেন না তো? কোন পাগলে ওই বরফের মধ্যে সোনা লুকাতে যাবে? সোনার তাল কিংবা বার নয়। গলায় জোর নেই ক্যাম্পবেলের। তবে সোনার জিনিসই। কি, মোহর? না, মুকুট। কি মুকুট? সোনার মুকুট, হীরা বসানো। ভ্রুকুটি করল ওমর। কুমেরুতে মুকুট? সত্যি? আপনি দেখেছেন? না। তাহলে জানলেন কি করে? জানি, এখনো আছে ওখানে। হীরা আছে কিনা জানি না, তবে কথাবার্তা যেভাবে এগোচ্ছে ছেলের সেটা ভালো লাগলো না। বলল, খুলে বলো না সব বাবা। তিন গোয়েন্দার দিকে তাকালো ওমর। আগ্রহী হয়ে তাকিয়ে আছে তিনজনই। আবার ক্যাম্পবেলের দিকে ফিরল সে। বলুন। পকেট থেকে পুরনো চেহারার রূপার ব্যান্ড লাগানো একটা পাইপ বের করলো ক্যাম্পবেল। কালো রঙের এক কয়েল ব্ল্যাক প্যাক টোবাকো থেকে ভয়ঙ্কর দর্শন একটা ছুরি দিয়ে কয়েক টুকরো কেটে নিলেন। পাইপে ঠেসে ভরলেন সেগুলো। বড় একটা তামার লাইটার দিয়ে আগুন ধরালেন তাতে। জোরে টেনে নাক মুখ দিয়ে গল গল করে এত বেশি নীলচে ধোঁয়া বের করতে লাগলেন, মনে হলো তার ভেতরের আগুন ধরে গেছে। আর সেই ধোঁয়ার যা দুর্গন্ধ, সিগারেট আর চুরুট খোকা ওমরও সহ্য করতে পারল না, কাশতে লাগলো। হ্যাঁ, এবার হয়েছে। উজ্জ্বল হলো ক্যাম্পবেলের মুখ। মিনমিনে ভাবটা চলে গিয়ে গড় গড় কথা বেরিয়ে এলো। দ্বিধা নেই আর। বাড়ি ফেরার জন্য অপেক্ষা করছিলাম, বুঝলেন, হংকং বন্দরে। যাতে নাবিক। টাকা খরচ করে টিকিট করব কেন? তার চেয়ে একটা জাহাজ খুঁজছিলাম, যেটা আমেরিকায় আসবে। তাতে চাকরি নিয়ে দেশে ফেরা হবে। নগদ টাকা বাঁচবে, উপরে কিছু আয়ও হবে। বন্দরে আমাকে খোঁজ খবর নিতে দেখে পেত্রাঘাই নামে একটা লোক এসে দেখা করলো আমার সঙ্গে। কত দেশে ঘুরেছি, বিদঘুটে নাম বহু শুনেছি, কেমন এমন অদ্ভুত নাম শুনিনি। এই নামের মানেটা যে কি তাও জানি না। সুতরাং কোন দেশের লোক বুঝতে পারলাম না। সেও বলল না। ভালো ইংরেজি বলতে পারে, চেহারাও ফর্সা, কিন্তু ইংরেজ নয়। আমার কৌতূহল দেখে জানালো অস্ট্রেলিয়ান। তবে বিশ্বাস হলো না আমার। হংকংয়ের জাপানিদের সঙ্গে তার বেশ খাতির দেখলাম। ও বলল তার একটা জাহাজ আছে, চিলির এক কোম্পানির কাছে বিক্রি করেছে। সেটা সান্তিয়াগো বন্দরে পৌঁছে দিতে হবে। বিশ্বাস করলাম তার কথা। না করার কোনো কারণও ছিল না। পরে জেনেছি সব মিথ্যে। আমার সঙ্গে যাত্রী হিসাবে আসতে চাইল সে। জাহাজের মালিককে সঙ্গে না নেয়ার কোনো যুক্তি দেখলাম না আমি। তখনও জাহাজটা দেখিনি। দেখতে গিয়ে অবাক, ওটা জাহাজ না। জাহাজের অ্যান্টিক বোঝা কঠিন। ওটা জাহাজ না, জাহাজের অ্যান্টিক বোঝা কঠিন। নাম বেত্রাঘাই। ফিক ফিক করে হেসে ফেলল মুসা। বেত্রাঘাত রাখলে ভালো করতো, মানে হতো। ভ্রু কুচকে তার দিকে তাকলেন আবার ক্যাম্পবেল। ওমরের দিকে ফিরলেন। কি বলল? না কিছু না, বাংলা বলেছে। মুসা, একটু চুপ থাকো না শুনি। এ কথাটা ইংরেজিতে বলল ওমর, যাতে ক্যাম্পবেল বুঝতে পারেন। লজ্জিত হলো মুসা, চুপ হয়ে গেল। রবিনের মুখেও হাসি ফুটেছিল, মিলিয়ে গেল।
নিশ্চয়ই বেত্রাঘাই নিয়ে রসিকতা করছে, ক্যাম্পবেল বললেন। করবেই, নাম শুনে আমার তো রাগই লাগছিল। পোত্রাঘাইয়ের জাহাজ বেত্রাঘাই, একটা ড্যানিশ জাহাজ। আগে নিশ্চয় অন্য নাম ছিল, বদলে ফেলেছে। ইটালিয়ান ইঞ্জিন, দুটো ইঞ্জিনের একটা পুরোপুরি বন্ধ, আরেকটা কোনো মতে ধুক ধুক করে চলে। দেখে মনে হলো যে কোনো সময় জাহাজের তলা খসিয়ে দিয়ে পানিতে পড়ে যাবে। আমার কালো মুখ দেখে সান্ত্বনা দিল পোত্রাঘাই। কোনো চিন্তা নেই, তার জানা একজন ভালো ইঞ্জিনিয়ার আছে, স্কটল্যান্ডে বাড়ি। কথার ভঙ্গিতে মনে হলো স্কটল্যান্ডে বাড়ি হলেই যেন আর কোনো চিন্তা নেই, দুনিয়ার যে কোনো বাতিল ইঞ্জিন মেরামত করে ফেলতে পারবে। মানা করে দেবো কিনা ভাবছিলাম, আমার মনের ভাব টের পেয়েই যেন মোটা অঙ্কের বেতনের কথা শুনিয়ে দিল পোত্রাঘাই। টাকার অঙ্ক শুনে শেষে রাজি হয়ে গেলাম। ভাবলাম যা হয় হোক গে, ভাঙা জাহাজ হলো তো আমার কি, আসতে চলবে, বাড়ি ফিরতে কয়েকদিন দেরি হবে, এর বেশি তো কিছু না। আমার তাড়াও ছিল না তেমন। টান না দিতে দিতে পাইপটা যে নিভে গেছে এতক্ষণে খেয়াল করলেন ক্যাম্পবেল। জেলে নিয়ে আবার শুরু করলেন। দিন 20 পর যাত্রা শুরু হলো আমাদের। নাবিক জোগাড় করেছি বোটে। পোত্রাঘাই একদল, দুনিয়ার হেন ভাষা নেই আর হেন চামড়ার রং নেই যেটা জাহাজে তোলেনি। বন্দরের কাছাকাছি যতগুলো ক্রিমিনালকে কুড়িয়ে পেয়েছে সব তুলে নিয়েছিল সে। এ নিয়ে আমার দুশ্চিন্তা ছিল না। আমার গুরু ছিলেন জলদস্যুর বংশধর, তার কাছে শিখেছিলাম কোন চরিত্রের মাল্লাকে কিভাবে ঠান্ডা করে রাখতে হয়। জাহাজে একটা লোকের ওপরে বিশ্বাস ছিল, আমার চিফ ইঞ্জিনিয়ার স্টো জন হাওয়ার। সে স্কট ইঞ্জিনিয়ার। বাস্তবিকই লোকটা ভালো ছিল। দুজন জাপানিকেও জাহাজে তুলেছিল পোত্রাঘাই। ওরা নাকি দক্ষিণ আমেরিকায় যেতে চায়। বন্দর ছেড়ে বহুদূর সরে আসার আগে আমি ওদের কথা জানতেই পারিনি। বন্দরে দেখলে হয় ওদের নামিয়ে দিতাম, নয়তো আমি নেমে যেতাম। এটা বুঝেই হয়তো খোলের মধ্যে লুকিয়ে রেখেছিল পোত্রাঘাই। খোলা সাগরে এসে বেরোলো ওরা, আর বেরিয়েই আমার জান কাবার শুরু করলো। এমন করে হুকুম দিতে শুরু করলো যেন ওরাই জাহাজটার আসল মালিক। রাগ আরো বেশি লাগলো যখন দেখলাম পোত্রাঘাই কিছুই বলছে না ওদের। এতটাই খটমটে নাম ওদের, উচ্চারণ করতে পারি না। কাছাকাছি যেটা পারি সেটা হলো ঘেউয়া আর বোকাশুয়া। আমি আরো সংক্ষিপ্ত করে নিয়েছিলাম ঘেউ আর বোকা। বাংলায় শব্দগুলোর মানে কি হয় ভেবে হেসে ফেললো মুসা। ক্যাম্পবেল তাকাতে হাসি চাপার চেষ্টা করলো। রবিন আর কিশোরেরও মুখে হাসি। এবার আর কিছু না বলে চাপা দেওয়ার চেষ্টা করলো না ওমর। ইংরেজিতে বলে বুঝিয়ে দিল দুই জাপানি ভদ্রলোকের সংক্ষিপ্ত নামের বাংলা মানে কি হয়। শুনে হেসে ফেলল রোজার। ক্যাম্পবেল মুখটাকে গম্ভীর বানিয়ে রাখলেও মনে মনে যে হাসছেন বোঝা যায়। তো যাই হোক, আগের কথা খেয়ে ধরলেন তিনি। শুরুতে অতি সাধারণ একটা সাগর যাত্রাই মনে হলো। চমৎকার আবহাওয়া, সব কিছু ঠিকঠাক মতো চলছিল। তারপর জাহাজের যাত্রাপথের দিকে নজর দিল পোত্রাঘাই। গোলমালটা শুরু হলো তখন, যখন গন্তব্যের কাছাকাছি পৌঁছে গেছি। ব্রিজে এসে আমার সঙ্গে দেখা করলো সে। বলল নতুন কোর্স ঠিক করে দক্ষিণে মুখ ঘুরিয়ে দিতে। কেন জানতে চাইলাম। বলল মালিকরা আগে গ্রাহামল্যান্ডে যেতে চাইছেন। চমকে গেলাম। বলে কি? গ্রাহামল্যান্ডের বরফের মধ্যে গিয়ে কি করবে? পোত্রাঘাই বলল সেটা ওদের ব্যক্তিগত ব্যাপার। আরো বলল অত কথায় কাজ নেই আমার, বাড়তি কাজের জন্য বাড়তি পয়সা দেয়া হবে। টাকার কথা বলে আর নরম করতে পারলো না আমাকে। বিপদের গন্ধ পেলাম। নিচে গিয়ে জনের সঙ্গে কথা বললাম। লক্ষ্য বুঝলাম, প্রতিটি চোখ নজর রাখছে আমাদের ওপর। মনে হলো জাহাজে সবাই জানে, একমাত্র আমরা দুটি লোকই কেবল গ্রাহামল্যান্ডে যাওয়ার কারণ জানি না। বুঝলাম রাজি না হয়ে উপায় নেই। যেতে না চাইলেও যেতে বাধ্য করবে ওরা আমাদের। তখনকার মতো চুপ হয়ে গেলাম। তবে গোপনে লগবুকে লিখে রাখলাম, জোর করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের। লম্বা কাহিনী খাটো করি। 15 দিন পরে বেলিংশাউজেন সির বড় বড় আইসবার্গ আর ভাসমান পাথরের চায়ের মাঝখান দিয়ে পথ করে চলল জাহাজ। তারপর যখন মেরুর বরফ বাধা হয়ে দাঁড়িয়ে আটকে দিল ব্যঙ্গ করে পোত্রাঘাইকে, তখন বললাম তারপর বরফের দৃশ্য দেখা শেষ হলো। ও চুপ করে থেকে মুখ ঘুরিয়ে চলে গেল। ভয়ানক বিপজ্জনক জায়গা ওটা। বরফের ভাসমান চাইয়ের মাঝে যদি কোনোভাবে পড়ে যায় জাহাজ, আর দুদিক থেকে এসে চাপ দেয় ওগুলো, দেশলাইয়ের বক্সের মতো চ্যাপ্টা হয়ে যাবে। অতীত কথা মনে করে রাগ কমানোর জন্যই যেন জোরে জোরে পাইপের তামাক খোঁচাতে শুরু করলেন তিনি। আগুনটা উস্কে দিলেন। ওদের উদ্দেশ্যটা বুঝতে সময় লাগলো না আমার। বললেন তিনি, সিল পোচিং। বেআইনিভাবে সিল শিকার করতে গিয়েছে। এসব প্রাণী হত্যার ব্যাপারগুলো মোটেই ভালো লাগলো না আমার।
ভীষণ বিরক্ত হয়ে ঝগড়া বাঁধালাম পোত্রাঘাইয়ের সঙ্গে। তার 2 জাপানি সঙ্গত আর দলবলকে জাহান নামে যেতে বললাম। কিন্তু যত প্রতিবাদী করি না কেন, জাহাজের সবার বিরুদ্ধে আমাদের দুজনের কিছুই করার ছিল না। তবে এটাও জানতাম, আমাকে আর জনকে ছাড়া ওরাও অচল। শিকার করা জানোয়ার বিক্রির টাকা থেকে ভাগ দেওয়ার লোভ দেখালো আমাকে পোত্রাঘাই। কানেও তুললাম না, উল্টো হুমকি দিলাম বাড়ি ফিরে গিয়ে পুলিশের কাছে রিপোর্ট করব। এই কথাটা বলেই করেছিলাম মস্ত ভুল। তখনকার মতো চুপ হয়ে গেল পোত্রাঘাই। তবে ওদের শিকার বন্ধ করতে পারলাম না। একদিন সিল শিকার করতে গিয়ে ঘন্টা 2 পরে খালি হাতে ফিরে এলো ওরা। মুখ দেখে বুঝলাম কিছু একটা ঘটেছে। উত্তেজনা ফুটছে সব কজন। ভূতের মতো সাদা হয়ে গেছে চেহারা, চোখে কেমন বুনো দৃষ্টি। কি দেখেছে জিজ্ঞেস করলাম। বলল পুরনো একটা জাহাজ। জানতে চাইলাম দামি কিছু আছে নাকি ভেতরে। বলল না। নামটা কি জিজ্ঞেস করলাম লগ বুকে লিখে রাখার জন্য। বলল বরফে ঢেকে গেছে, পড়া যায় না। বুঝলাম মিথ্যা কথা বলছে। জাহাজটাতে কি পেয়েছে ওরা সেটা জানার জন্য ভীষণ কৌতূহল হলো আমার। নেমে গেলেই দেখতে পারতাম, কিন্তু আবহাওয়া তখন সাংঘাতিক খারাপ হয়ে উঠেছে। ভয়াবহ তুষার ঝড়ের লক্ষণ দেখা যাচ্ছিল। বাতাসে দ্রুত ঠেলে আনছিল ভাসমান আইসবার্গগুলোকে। ওগুলোর মাঝে আটকে গেলে আর বেরোনো লাগতো না। জাহাজ শুদ্ধ লোক সব মারা পড়তাম। তাড়াতাড়ি আমাকে জাহাজ ছাড়ার নির্দেশ দিল পোত্রাঘাই। যদিও ওখান থেকে সরবার এক বিন্দু ইচ্ছে ছিল না তার। আমিও ছাড়ার জন্য তৈরি হয়েই ছিলাম। বলার সঙ্গে সঙ্গে ছেড়ে দিলাম। সঙ্গে করে জাহাজের একটা জিনিসও আনেনি ওরা। জানতে চাইলো ওমর। না, কিন্তু দামি কিছু পেলে তো ফেলে আসার কথা নয়। ওদের যা স্বভাব। এটাই তো হলো কথা। সহজে আনার মতো হলে না এনে ছাড়তো না। নিশ্চয়ই বড় কিছু, কিংবা এমন কিছু যে আনতে সময় লাগে। ঝড় এসে যাওয়াতে সে সময়টা আর পায়নি পোত্রাঘাই। আটকা পড়ে মরার ভয়ে তাড়াতাড়ি বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। যাই হোক, কয়েক রাত পর ভীষণ উত্তেজিত হয়ে জন এসে ঢুকলো আমার কেবিনে। বলল, জানেন ভাঙা জাহাজটা কি পেয়েছে ওরা? সোনার মুকুট, হীরা বসানো। জিজ্ঞেস করলাম, তুমি জানলে কি করে? জবাব দিল, পোত্রাঘাইয়ের কেবিনের দরজাটা সামান্য ফাঁক হয়ে গিয়েছিল। ভেতরের কথা শোনা যাচ্ছিল। জাপানি ভাষায় কথা বলছিল। কিছু কিছু বুঝি আমি। তাতেই বুঝলাম মুকুটের কথা বলছে ওরা। কিন্তু এরও তো মাথা মুন্ডু কিছু বুঝতে পারছিলাম। ওমর বলল, মেরু অঞ্চলে মুকুট নিয়ে যাবে কে? আর যদি কোনো কারণে গিয়েও থাকে, খোয়া গেলে সেটা গোপন থাকতো না, সারা দুনিয়া জেনে যেত। রেফারেন্স বইতে থাকতোই। কুমেরুতে কোনো বিখ্যাত মুকুট খোয়া গেছে বলে শুনিনি। জনের জানার মধ্যে কোনো ভুল ছিল না তো? দ্বিধা করলেন ক্যাম্পবেল। ও জাপানি শব্দের যা মানে করলো তাতে হয় স্টার্স অ্যান্ড ক্রাউন। ওর মতে স্টার্স মানে হীরা আর কিছু না। গভীর মনোযোগে শুনছিল কিশোর। নিচের ঠোঁটে চিমটি কাটতে কাটতে অদ্ভুত হয়ে উঠল চেহারার ভঙ্গি। প্রায় চিৎকার করে উঠল, এক মিনিট। স্টার্স অ্যান্ড ক্রাউন, তাই না? কোথাও শুনেছি। যাকগে, ভাবতে থাকি। মিস্টার ক্যাম্পবেল, আপনি বলে যান। কিশোরের এ ধরনের দুর্বোধ্য আচরণের সঙ্গে পরিচিত নয় ক্যাম্পবেল। অবাক হলেন। দীর্ঘ একটা মুহূর্ত কিশোরের দিকে তাকিয়ে থেকে যেন বোঝার চেষ্টা করলেন ছেলেটা পাগল কিনা। তারপর বললেন, যতই বাড়ির কাছাকাছি হচ্ছিলাম ততই কেমন জানি একটা চাপা অস্বস্তি চেপে ধরছিল আমাকে। জাহাজের পরিবেশ পরিস্থিতির কারণেই হচ্ছিল এটা। একটা কথা বলে রাখি, বাড়ি মানে ওদের বাড়ি, আমার নয়। আমাকে হংকংয়ে ফিরে যেতে বাধ্য করেছিল ওরা। যাই হোক, যে দেশের বন্দরই হোক, আমি তখন মরিয়া হয়ে উঠেছিলাম লোকালয়ে পৌঁছানোর জন্য। পোত্রাঘাই আর তার 2 সংঘাত পারতপক্ষে আমার সামনে পড়তো না। অন্যান্য নাবিকরাও জটলা বেঁধে ফিসফাস করতো। আমাকে দেখলেই চুপ। শেষে আর থাকতে না পেরে জনকে বললাম, জন, আমার সন্দেহ হচ্ছে ওরা আমাদের খুন করতে চায়। আমাদের বিশ্বাস করে না ওরা। যদি তীরে নেমে আমরা ওদের কুকর্মের কথা সব বলে দিই, সেজন্য মুখ বন্ধ করা জরুরি। তুমি সাবধান থেকো। আমার সন্দেহ পুরোপুরি ঠিক ছিল। বন্দরে পৌঁছার আগেই রাতে ইঞ্জিন রুম থেকে এসে এক ফাঁকে এসে আমাকে বলে গেল, জন, ডেকে থাকবেন, আমি আসছি, জরুরি কথা আছে। ওর চোখে মুখে উত্তেজনা আর ভয় দেখতে পেয়েছিলাম। কিন্তু আর আসতে পারেনি ও। কয়েক মিনিট পর পানিতে ভারী কিছু পড়ার শব্দ শুনলাম। ভাবতেই পারিনি তখন জনকে ফেলে দিয়েছে ওরা। অনেকক্ষণ অপেক্ষা করলাম। পরেও যখন এলো না, সে টনক নড়ল আমার। নিচে নামলাম। কোথাও পেলাম না ওকে। ওর কেবিনেও না। কাউকে জিজ্ঞেস করে কোনো জবাব পেলাম না। বুঝলাম এরপরেই আমার পালা। সোজা গিয়ে ঢুকলাম নিজের কেবিনে।
টাকা পয়সা আর অতি প্রয়োজনীয় টুকিটাকি দু চারটা জিনিস পকেটে ভরলাম। পিস্তলটা হাতে নিয়ে ডেকে বেরোতেই দেখি ওরা হাজির। একটা মাত্র পিস্তল দিয়ে জাহাজ ভর্তি লোকের সঙ্গে লড়াই করে পারবো না। গোটা 2 গুলি চালিয়ে সামনে থেকে ওদের সরিয়ে দিয়ে সোজা গিয়ে ঝাঁপ দিয়ে পড়লাম পানিতে। গলা কাটা অবস্থায় পড়ার চেয়ে ওভাবে পড়াটা ভালো মনে করেছিলাম। খুব ভালো সাঁতার জানি, গাঢ় অন্ধকারও অসুবিধে হলো না আমার। তীর কোন দিকে অনুমান করে সাঁতরে চললাম। বন্দরে পৌঁছে জাহাজটাকে দেখলাম না। বিদেশ বিভুঁই, কাউকে কিছু বলতে গিয়ে আবার কোন বিপদে পড়ি এই ভয়ে মুখ বন্ধ রাখলাম। টাকা বাঁচানোর কিপটেমির মধ্যে আর গেলাম না। একটা যাত্রীবাহী জাহাজের টিকিট কেটে সোজা দেশে ফিরে এলাম। পাইপের পোড়া তামাক ঝেড়ে ফেললেন, পাইপটা পকেটে রেখে দিলেন ক্যাম্পবেল। পাশে বসা রোজারের দিকে মাথা নেড়ে বললেন, বাড়ি ফিরে ছেলেকে সব বললাম। সেই আমাকে পরামর্শ দিল আপনাকে জানাতে, যাতে জাহাজের দামি মালগুলো উদ্ধারের একটা ব্যবস্থা করা যায়। বললাম, যাব কি করে? ছেলে বলল, সে কথা ভাবার ভারও আপনার ওপর ছেড়ে দিতে। আপনার ওপর ভরসাও খুব বেশি। তো আপনি কি এমন কাউকে চেনেন যিনি এই কাজে আমাদের সহায়তা করতে পারবেন? হালকা এক চিলতে হাসি ফুটে মিলিয়ে গেল ওমরের ঠোঁটে। একটা কথা নিশ্চিত করে বলতে পারি আপনাকে, ক্যাম্পবেল বললেন। মুকুটটা আনতে পারেনি পোত্রাঘাই। আমিও জানি, যেন ঘোরের মধ্য থেকে বলে উঠল কিশোর। ওর দিকে ফিরে তাকালেন বিস্মিত ক্যাম্পবেল। তুমি জানো মানে? জানি, তার কারণ, ধীরে ধীরে বলল কিশোর। মুকুটটা এত বড় আর ভারী, বয়ে আনা সম্ভব ছিল না ওদের পক্ষে। কিশোরের দিকে তাকিয়ে রইলেন ক্যাম্পবেল। ছেলেটা সত্যি সত্যি পাগল কিনা আরেকবার বোঝার চেষ্টা করছেন যেন। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। মাথায় পড়ার একটা সোনার মুকুট যত বড়ই হোক, কত আর বড় হবে? একজনের পক্ষেই বয়ে আনা সম্ভব। লুকিয়ে আনার ইচ্ছে থাকলে মজাটা তো ওখানেই, বাধা দিয়ে বলল কিশোর। মুকুটটা আদৌ সোনার তৈরি নয়, কাঠের তৈরি। ক্যাম্পবেলের হা হয়ে যাওয়া মুখের ফাঁকটাকে আরেকটু বাড়িয়ে দিতেই যেন রহস্যময় হাসি হাসল সে। ক্যাপ্টেন, আমার ধারণা যদি ভুল না হয়ে থাকে, তো যে জাহাজটাকে খুঁজে পেয়েছে ওরা, সেটার নাম স্টারি ক্রাউন। কিশোরের কথা শেষ হওয়ার পরেও পুরো 5 সেকেন্ড তার মুখের দিকে তাকিয়ে রইলেন ক্যাম্পবেল। তারপর ওমরের দিকে ফিরে জিজ্ঞেস করলেন, ছেলেটা কি সবসময় এভাবে রহস্য করে কথা বলে নাকি? ওমরের মুচকি হাসি দেখে মাথা ঝাঁকালেন। আবার ফিরলেন কিশোরের দিকে। ওরকম কোনো জাহাজের নাম জীবনেও শুনিনি। খুব অল্প লোকই জানে ওটার নাম, শান্ত কণ্ঠে জবাব দিল কিশোর। আমি জানি, তার কারণ অব্যাখ্যাত রহস্য নিয়ে ঘাঁটাঘাঁটি করা আমার পছন্দ। এ সম্পর্কে যত লেখা আমি পেয়েছি সব পড়েছি। বহুকাল আগে আমার দাদার বাবার বয়স যখন আমার চেয়ে কম ছিল। দাদার বাবার বয়স তোমার চেয়ে কম ছিল মানে আমার এখনকার বয়সের চেয়ে কম ছিল। ও, স্বস্তির নিঃশ্বাস ফেললেন মনে হলো ক্যাম্পবেল। ওই সময় জাহাজটা অস্ট্রেলিয়া থেকে লন্ডন রওনা হয়েছিল। তার মধ্যেই ছিল নাকি মুকুটটা? না, মুকুট টুকুট কিছু ছিল না। মার্লিন মরার স্পাইক দিয়ে আমার মাথায় একটা বাড়ি মারো, তিক্ত শোনালো ক্যাম্পবেলের কণ্ঠ। আমি কোথায় ভেবে বসে আছি বিরাট সম্পদ লুকিয়ে আছে দক্ষিণ মেরুতে তুলে আনার অপেক্ষায়, তা না একটা সাধারণ কাঠের জাহাজ। ধুর! হাসি ফুটল কিশোরের মুখে। আপনার ধারণা এক বিন্দু ভুল নেই। ছেলেটা আমাকে সত্যি সত্যি পাগল করে দেবে। 2 হাতে মাথা চেপে ধরলেন ক্যাম্পবেল। যা বলার খোলাখুলি বলো না, এত নাটক করছো কেন? চট করে মুসার দিকে তাকালো রবিন। দেখলো মুসাও হাসছে নীরবে। হাসিটা মুছল না কিশোরের। বলল, আমি ভেবেছিলাম স্টারি ক্রাউন নামটা বললেই সব বুঝতে পারবেন। যা হোক গে, সবাই তো আর চট করে সবকিছু বোঝে না। বুঝিয়ে দিচ্ছে। আপনার ইঞ্জিনিয়ার বন্ধু স্টার শব্দটা শুনেছেন, আর ক্রাউন ঠিকমতো ভাষা না বুঝলে যা হয়, অল্প বিদ্যা ভয়ঙ্করী। তার হয়েছিল তাই। ক্রাউনের মানে জানা ছিল না, মুকুট মানে জানা ছিল মুকুট। তাতে স্টার অর্থাৎ হীরা বসিয়ে মনে মনে দিব্যি একখানা মুকুট তৈরি করে নিয়েছিলেন। আসলে ওরা বলা বলি করছিল স্টারি ক্রাউন জাহাজটার কথা। রওনা দেবার সময় স্টারি ক্রাউনের খোলে ছিল 1 টন অস্ট্রেলিয়ান গোল্ড। এখন অবশ্য কতটা অবশিষ্ট আছে নাকি তলা ফেটে পানিতে পড়ে গেছে বলতে পারবো না। 1500 টনের স্কুনার জাতীয় জাহাজ ওটা। মেলবোর্ন থেকে লন্ডনে যাওয়ার পথে সমস্ত সোনা নিয়ে গায়েব হয়ে যায়। একজন নাবিকও বেঁচে থাকার খবর পাওয়া যায়নি।
কারো কোনো হদিসই পাওয়া যায়নি। আর জাহাজটা হারিয়ে যাওয়ার পর বিমার টাকা পরিশোধ করা হয়েছে। 20 বছর পরে সোর্ডফিশ নামে একটি তিমি শিকারীর জাহাজ স্টারি ক্রাউনকে আটকে থাকতে দেখেছে দক্ষিণ মেরুর বরফে। দুর্ঘটনায় পড়েছিল সোর্ডফিশ। সব নাবিক মারা গিয়েছিল ওটা, একজন বাদে, তার নাম লাস্ট। বছর 50 আগে অস্ট্রেলিয়ায় মারা গেছে সে। বাড়ি ফেরার পরে তার এক বন্ধু ম্যান্টনকে বিশ্বাস করে জানিয়েছিল সব কথা। সেই বন্ধু ছিল ব্ল্যাক ডগ নামে একটা স্কুনারের মালিক। সোনার লোক বড় সাংঘাতিক। লাস্ট আর ম্যান্টন বেরিয়ে পড়ল গুপ্তধন উদ্ধারে। কুমেরুতে গিয়েই এই জাহাজটাও দুর্ঘটনায় পড়ল। দুটো সচল আইসবার্গের মাঝে পড়ে চাপ খেয়ে চিড়ে চ্যাপটা হলো। জাহাজের সমস্ত লোক মারা গেল, দুজন বাদে, লাস্ট আর ম্যান্টন। আগেই তীরে নেমে পড়েছিল ওরা। তীর মানে বরফের উপর। হেঁটে পৌঁছলো ওরা স্টারি ক্রাউনের কাছে। জাহাজটাকে যেমন দেখে গিয়েছিল লাস্ট, তেমনই ছিল তখনও। সোনাগুলোও ছিল, কিন্তু সোনা নিয়ে আর কি করবে ওরা? কুমেরুতে বন্দি তখন, বেরোনোর সামান্যতম আশা নেই। স্টারি ক্রাউনের গুদামে খাবার ছিল, কারণে নষ্ট হয়নি। খাবার থাকতে বেঁচে গেল ওরা। সময় কাটানোর জন্য সোনা ভাগাভাগি করতো নিজেদের মধ্যে। কয়েক মাসের মধ্যে ভয়াবহ নিঃসঙ্গতায় পাগল ম্যান্টন। লাস্টকে খুন করার চেষ্টা করলো, কিন্তু আত্মরক্ষা করতে গিয়েই লাস্টকে খুন করে বসলো ম্যান্টন। অনুশোচনা হতে লাগলো। বরফের মধ্যে কবর দিল বন্ধুকে। নিঃসঙ্গতায় পাগল হয়ে ঢুকে মরার চেয়ে আত্মহত্যার চেষ্টা করলো। তবে তার চেষ্টা একটু বিচিত্র। স্টারি ক্রাউনে ছোট একটা নৌকা ছিল, সেটা মেরামত করে নিল। একটা স্লেজ বানালো। নৌকাটাকে স্লেজে তুলে তাতে কিছু খাবার দাবার নিল। তারপর বসন্তকালে যখন বরফ ভাঙতে আরম্ভ করলো, স্লেজটাকে টেনে নিয়ে রওনা হলো। পানির কিরানে পৌঁছে নৌকা ভাসিয়ে তাতে চেপে বসলো। মরল না ও। স্প্রে নামে একটা আমেরিকান তিমি শিকারী জাহাজ ওকে দেখতে পেয়ে তুলে নিল। এত ভোগান্তির পরও সোনার লোভ ছাড়তে পারেনি লাস্ট। কি করে গিয়েছিল ওখানে, বানিয়ে বানিয়ে একটা গল্প শুনিয়ে দিল। বাড়ি ফিরল সে, কিন্তু এত ধকল গেছে শরীরের উপর দিয়ে, পুরোপুরি সুস্থ হতে পারল না ওরা। কয়েক মাসের মধ্যেই মারা গেল। মরার আগে তার এক আত্মীয়কে জানিয়ে গিয়েছিল সোনার খবর। সেই আত্মীয় তার এক বন্ধুকে বলল, বন্ধু বলল আরেক বন্ধুকে। ছড়িয়ে পড়তে দেরি হলো না। সোনার গল্পটাকে পাগল হয়ে যাওয়ার লাস্টের প্রলাপ বলে ধরে নিল অনেকে। যারা বিশ্বাস করলো তারাও আনতে যাওয়ার ঝুঁকি নিল না। সোনা আনতে গিয়ে মরার চেয়ে যেভাবে আছে সেভাবেই বেঁচে থাকাটা ভালো মনে করলো ওরা। এরপর ওই সোনা উদ্ধারের আর কোনো চেষ্টাই কেউ কখনো করেনি। ক্যাম্পবেলের দিকে তাকালো কিশোর। জাহাজটা যদি আগের মতোই এখনো বরফে আটকা পড়ে থাকে, ধরে নেওয়া যায় সোনাগুলো আছে ওর মধ্যে। ওগুলো না দেখলে অতটা উত্তেজিত হতো না পোত্রা ভাই। সোনার বার অতিরিক্ত ভারী, আর বরফের ওপর দিয়ে বয়ে আনাটা সময় সাপেক্ষ। ওসব কোনো কিছুকেই পরোয়া করতো না ওরা। নিয়ে আসতোই, তুষার ঝড় আর আইসবার্গ বাদ না সাধলে। লাস্ট আসার সময় সোনা আনেনি, জানতে চাইল ওমর। মনে তো হয় না। যুক্তি কি বলে? আপনি যদি ওর অবস্থায় পড়তেন কি করতেন? অহেতুক বাড়তি ওজন বহনের কষ্ট করতে চাইতেন? তাছাড়া এমনিতেই যেখানে প্রাণের ঝুঁকি, সেখানে প্রাণ বাঁচানো ছাড়া ওই মুহূর্তে তখন আর কিছুই করার থাকবে না কোনো মানুষের। আনেনি। আনলে জানাজানি হয়ে যেত। তিমি শিকারীদের নজরে পড়তো ওই সোনা। বেহুশ অবস্থায় তাকে উদ্ধার করেছিল ওরা। ক্যাম্পবেলের দিকে ফিরল সে। জাহাজটার পজিশন নোট করে নিয়েছেন? হ্যাঁ। পোত্রাঘাইকে বলেছেন? না, কিন্তু লগবুক থেকে সে জেনে নিতে পারে, তাই না? খুব সহজে। বরফ তো নড়াচড়া করে, বিশেষ করে বসন্তে ভাঙা শুরু হলে জাহাজটার অবস্থান সরে যেতে পারে না? তা তো পারেই, কিন্তু এত বছরে যখন সরেনি, কিংবা সরলেও আমাদের জানার কথা নয়। না সরার সম্ভাবনাই বেশি। হয়তো মূল ভূখণ্ডের সঙ্গে আটকানো বরফে আটকা পড়েছে ওরা। একটা কথা ঠিক, কুমেরুর যত বরফই থাক, তলায় কোথাও না কোথাও মাটি আছেই। খস করে দেশলাই জেলে সিগারেট ধরলো ওমর। তার মানে সোনাগুলো এখনো আগের জায়গাতেই আছে? যদি ইতিমধ্যে পোত্রাঘাইয়েরা গিয়ে তুলে এনে না থাকে, নিয়ে এলে কি করবেন? কি আর করব, শুকনো গলায় বললেন ক্যাম্পবেল। তবে এত তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসতে পেরেছে বলে মনে হয় না। অত সহজ না। কিন্তু সোনাগুলো তো ওর নয়, আনতে যাবে কোন অধিকারে? সে কথা যদি বলেন তাহলে তো আপনারও নয়। যাই হোক, আপনার ধারণা এখনো সময় আছে। প্লেন নিয়ে গেলে ওদের আগে পৌঁছানো যাবে। সেজন্যই আমার কাছে এসেছেন? আবার অস্বস্তি দেখা দিল ক্যাম্পবেলের চোখে। বুঝতে তাহলে পেরেছেন?
এক মুহূর্তে চিন্তা করলো ওমর, কিন্তু আপনি যান বা যেই যাক, সোনাগুলোর মালিকানার ব্যাপারটা স্থির করে নিশ্চিন্ত হয়ে যায় ভালো। নইলে কষ্ট করে তুলে আনা হলো আর অন্য কেউ এসে মালিকানার দাবিতে সেটা কেড়ে নিল, তাহলে আফসোসের সীমা থাকবে না। মালিক আইনত এখন সে বীমা কোম্পানি, যারা বীমার টাকা শোধ করে দিয়েছে। তবে সোনার আশা নিশ্চয়ই ছেড়ে দিয়েছে ওরা। ওরা ধরেই নিয়েছে জাহাজটা এখন পানির তলায়। কিন্তু যদি জানে ওপরেই আছে আর সোনাগুলো বহাল তবিয়তে রয়েছে, যদিও কুমেরুতে তুলে আনার চান্স 50-50, তখন কি করবে বলা যায় না। যাকে এই সোনার কথা আর কাউকে বলেছেন? কি করে বলবো, আমি নিজেই তো জানতাম না। স্টারি ক্রাউন জাহাজটার কথাই জানতাম না, আমি এখানে এসে শুনলাম। তবে সিল শিকারের কথাটা রিপোর্ট করেছি আমি। তাহলে প্রথম কাজই হবে জাহাজটার মালিকানা ঠিক করা, যাতে উদ্ধার করে আনার পর মাল নিয়ে টানা হেঁচড়া না পড়ে। বীমা কোম্পানি গিয়ে সব খুলে বলতে হবে। যদি ওরা অভিযানের খরচ আর সেই সঙ্গে সোনার একটা ভাগ দিতে রাজি থাকে তো ঝামেলা চুকে গেল। আর যদি বলেন না ভাই, খরচ টরচ দিতে পারবো না, তোমরা পারলে তুলে নাও গে, তাহলে ওদের কাছ থেকে লিখিত নিতে হবে যে স্যালভেজ করা জাহাজ আর এর সমস্ত মাল আপনার। ওরা আর কিছু দাবি করতে আসবে না। আমার ধারণা সেক্ষেত্রে যা পেলাম তাই লাভ ভেবে নামমাত্র মূল্যে জাহাজের মালিকানা ছেড়ে দেবে। তা না হয় দিল, খুশি হতে পারল না ক্যাম্পবেল। কিন্তু ওই নামমাত্র মূল্য দেওয়ার পরও আমার গাঁট খালি হয়ে যাবে। এই অভিযানের খরচ অনেক, আমি একা কুলোতে পারবো না। জাহাজে করে গেলে হয়তো কিছুটা কম হবে, কিন্তু তাতে অনেক সময় লেগে যাবে আর দেরি হয়ে যাবে। গিয়ে হয়তো দেখবো আমার আগেই পোত্রাঘাই গিয়ে সব সাফ করে দিয়ে এসেছে। তখন আমও গেল, ছালাও গেল, পথের ফকির হব। পোত্রাঘাই কিসে যাবে বলে আপনার মনে হয়? জাহাজে করে? সে তো বটেই, তবে অন্য আরেকটা জাহাজ জোগাড় করতে হবে তাকে। বেত্রাঘাইকে নিয়ে যেতে পারবে বলে মনে হয় না। ওটার কিছু নেই আর। আমার তা মনে হয় না, মাথা নাড়ল ওমর। জাহাজের অনেক দাম। ওর মতো লোক হুট করে আরেকটা ভালো জাহাজ কেনার মতো এত টাকা জোগাড় করতে পারবে না। তাহলে ভাড়া নেবে? তাও পারবে না। কেন? ভাড়া নিতে গেলেই কোথায় যাবে, কেন যাবে, এসব প্রশ্নের মুখোমুখি হতে হবে তাকে। কি জবাব দেবে? সত্যি কথাটা কি বলতে পারবে? বললেই তখন ঘাড়ে চাপবে। জাহাজের মালিক মুখ যদিও বন্ধ রাখে, শুধু ভাড়াতে যেতে রাজি হবে না, সোনার ভাগ চাইবে। পোত্রাঘাইয়ের লোভের গুড় পিঁপড়ায় খাবে তখন। এ প্রস্তাবে রাজি হতে পারবে না। অপরিচিত জাহাজ আর নাবিক নিয়ে যাওয়ার চেয়ে পুরনো জাহাজে করে পুরনো লোকেদের নিয়ে যেতেই স্বাচ্ছন্দ্য বোধ করবে সে। পোড়া সিগারেটের গোড়াটা অ্যাস্ট্রেতে গুজলো ওমর। আমার কথা শেষ। লম্বা দম নিলেন ক্যাম্পবেল। এখন তাহলে কি করব? আমার সঙ্গে কি জন্য দেখা করতে এসেছিলেন আপনি? ভেবেছিলাম আপনি আমাকে সাহায্য করবেন। কিভাবে? প্লেন নিয়ে আমার সঙ্গে যাবেন, সেখানে সোনাটা ভাগাভাগি করে নিতে পারি আমরা। প্রস্তাবটা কি অযৌক্তিক? অযৌক্তিক নয় যদি আমি যেতে চাই, কিন্তু মিস্টার ক্যাম্পবেল, সোনার লোভ আমার এক বিন্দুও নেই। সোনার চেয়ে নিজের জীবনটাকে অনেক বেশি মূল্যবান মনে করি আমি। জীবনটা যে এভাবে চলছে এখন, তাতে মোটেও অখুশি নই আমি। শুধু শুধু আত্মহত্যা করতে যাব কেন বলুন? এতটাই কঠিন আর অসম্ভব মনে হচ্ছে আপনার কাছে? অবাক হলেন ক্যাম্পবেল। আমি তো জানতাম প্লেন নিয়ে দুনিয়ার যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। অনেকেই তাই ভাবে। যাওয়া যায় না তা বলি না, তবে এরও একটা সীমা আছে। কুমেরু থেকে ঘুরে আসার পরেও আমি বলবো আপনি জায়গাটা সম্পর্কে অনেক কিছুই জানেন না। পৃথিবীর সবচেয়ে দুর্গমতম জায়গায় যাওয়া নিয়ে আলোচনা করছি আমরা। আধুনিক যন্ত্রপাতি সহ খুব ভালো একটা জাহাজ নিয়ে যাওয়াটাও খুব কঠিন। আর যন্ত্রপাতি ছাড়া প্লেন নিয়ে যাওয়াটা তো রীতিমতো বিপজ্জনক। যেতে হলে অন্তত দুটো প্লেন লাগবে, তাও বড় আকারের। তার খরচ জানেন? মেঝের দিকে চোখ চলে গেল ক্যাম্পবেলের। আমি অবশ্য অতটা সমস্যা ভেবে দেখিনি। হয়তো যতটা বলেছি ততটা সমস্যা হবে না, কিন্তু এমন ভাবে আটঘাট ভেদে যাওয়া উচিত যাতে বেঁচে ফেরার আশা থাকে, সুযোগও থাকে। অহেতুক ঝুঁকি নিয়ে লাভটা কি? আমি যেমন জানি, হয়তো আপনিও জানেন, কয়েকটা দেশের সরকারের নজর এখন কুমেরুর দিকে। সুমেরুর চেয়ে কুমেরুর প্রতি তাদের আকর্ষণ বেশি। এর কারণ হলো কম দূরত্ব। সুমেরুর চেয়ে কুমেরুতে যেতে সময় লাগে কম। তাছাড়া কুমেরুর এক বিশাল জায়গা, 60 লক্ষ বর্গ মাইল। বিজ্ঞানীদের বিশ্বাস ওই জমাট বরফের নিচে মাটি আছে, নইলে বরফ আটকে থাকতে পারতো না। আর সেই মাটির নিচে রয়েছে সোনা, কয়লা, তেল থেকে শুরু করে সব ধরনের ধাতুর বিশাল বিশাল খনি।
যে দেশের মালিক হবে সেটা লালে লাল হয়ে যাবে যদি সে সব সম্পদ তুলে আনতে পারে। সেজন্য চেষ্টাও চালানো হচ্ছে ঘন ঘন। আমেরিকান সরকারও চেষ্টা করছে। শেষ যে অভিযানটা চালানো হয়েছিল তাতে প্লেন ব্যবহার করা হয়েছিল, সেগুলোতে যে আধুনিক যন্ত্রপাতি কি পরিমাণ ছিল তা তো আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু তারপরও কি ভোগান্তিটাই না গেছে বিজ্ঞানীদের। এর জন্য বেশি দায়ী হলো কুমেরু সম্পর্কে মানুষের অজ্ঞতা। প্রচন্ড কৌতূহল নিয়ে ওমরের দিকে তাকিয়ে আছে সবকটা মুখ, যেন ছেলেবেলার রূপকথার গল্প শুনছে। আরেকটা সিগারেট ধরলো ওমর। প্রথম সমস্যাটাই হলো সীমারেখা নিয়ে। কোনখান থেকে মূল ভূখণ্ড শুরু হয়েছে, পানির সীমানা কোনটা, সেটাই সঠিকভাবে জানা যায়নি এখনো। কারণ পানি জমাট বেঁধে বরফ হয়ে থাকে, কখনো ভেঙে ভেঙে সরে যায়, কখনো আবার বেশি যুক্ত হয়। তাতে করে কোনো সময়ই উপকূলের ভাগের চেহারা একরকম থাকে না। উপর থেকে মনে হয় জমাট বাঁধা মসৃণ বরফ, নামতে গেলে বাধে বিপদ। কারণ যেটাকে মসৃণ মনে করা হয়েছিল সেটা প্রায় ফুটখানেক পুরো মিহি বরফের গুঁড়োতে ঢাকা, পা ফেললেই দেবে যায়। আর প্লেনের চাকার যে কি দুর্গতি হবে অনুমান করা কঠিন নয়, এমনকি আপনার পক্ষেও নয়, কারণ আপনি গেছেন জলপথে, জাহাজে করে। কখনো বৃষ্টি হয় না ওখানে, নিশ্চয়ই জানেন। তবে তুষারপাত হয়, সেই সঙ্গে চলে বাতাসের ঘূর্ণি। সেই তাণ্ডবের মধ্যে প্লেন থেকে বরফের ওপরটা দেখা যাবে না, নামার পরে ওঠার কথাটা মাথায় রাখতে হবে। তা ঠিক, মাথা ঝাঁকালেন ক্যাম্পবেল। সত্যি অদ্ভুত এক জায়গা। দিন ভালো থাকলে চতুর্দিকে 100 থেকে 150 মাইল পর্যন্ত নজরে চলে, কারণ বাতাসের আর্দ্রতা একেবারেই নেই। ঠিক একই কারণে আকাশের রং দেখা যায় বেগুনি, লাল, নীল। আর আর্দ্রতা না থাকার কারণে রোদ এতটাই প্রখর হয়ে ওঠে, তাপমাত্রা শূন্যের নিচে থাকার পরও চামড়া পুড়িয়ে দেয়। আবহাওয়া খারাপ হয়ে গেলে আর তাপমাত্রার পরিবর্তন ঘটলে তো আর কথাই নেই, 16 কলা পূর্ণ হবে, সাদা হয়ে যাবে সবকিছু। ব্ল্যাক আউটের কথা শুনেছেন? তাতে সব কালো, অন্ধকার হয়ে যায়। কুমেরুতে হয়ে যায় হোয়াইট আউট। যেদিকে তাকানো যায় সব সাদা, সাদার জন্য কোনো কিছুই চোখে পড়ে না। সব দিক থেকে আলো আসছে, তাই ছায়াও পড়ে না। প্লেন নিয়ে নামতে গেলে বরফে গিয়ে ধাক্কা খাওয়ার আগে বুঝতেই পারবেন না যে নিচে নেমেছেন। সামনে সব সাদা বলে 10,000 ফুট উঁচু বরফের পাহাড়ও হয়তো চোখে পড়বে না আপনার। তখন গুঁতো লাগবে। তখন আর জেনেও লাভ নেই, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে প্লেন নিয়ে ওখানে যাওয়ার অভিজ্ঞতা আমার নেই, ওমর বলল। কিন্তু যারা গেছে তাদের লেখা পড়ে মনে হয়েছে ভয়ঙ্কর দুঃস্বপ্নের মধ্যে দিয়ে ঢুকেছিল তারা। আর সেই দুঃস্বপ্নটাও বাস্তব দুঃস্বপ্ন। শেষ আবহাওয়া কেন্দ্রটা রয়েছে ওদিকে কার্গুয়েলেনের আইল্যান্ডে, সেটাও কুমেরু থেকে বহু দূরে। ওখানে যে পরিমাণ আইসবার্গ রয়েছে আর কুয়াশা পড়ে, শুনলে যাওয়ার চিন্তা বাদ দিয়ে দেবে যে কোনো বুদ্ধিমান লোক। তবে আরেকটা আবহাওয়া কেন্দ্র আর গবেষণা কেন্দ্র রয়েছে কুমেরু থেকে 600 মাইল দূরে গাউ আইল্যান্ডে। ওখানে প্লেন নামানো যায়। আর বেশি কিছু বলতে চাই না, অনেক বলে ফেলেছি কুমেরু সম্পর্কে। আপনাকে এত কথা শোনাতে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, আপনি ওখান থেকে ঘুরেই এসেছেন। তবুও আলোচনার খাতিরে এসব বলা। অবশেষে শুধু একটা কথাই বলতে চাই, সবচেয়ে আশাবাদী পাইলটটিও ওখানে গিয়ে স্টারি ক্রাউনকে খুঁজে বের করে সোনাগুলো তুলে নিয়ে নিরাপদে ফেরার আশা করবে না। ওখানে আটকা পড়ার কথা ভাবতেই আমার গায়ের রোম খাড়া হয়ে যাচ্ছে। আমারও, মুসা বলল। আপনার কথা বুঝতে পারছি, নিরাশ কণ্ঠে বলল ক্যাম্পবেল। সময়, প্রচুর টাকা আর প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলে সোনাগুলো তুলে আনার চেষ্টা করে দেখা যেত, ওমর বলল। কিন্তু অত টাকা আপনার কেন, আমারও নেই। আর থাকলেও নিজের খরচে সেটা করতে যেতে রাজি হতাম না আমি। এক মুহূর্ত ভাবল সে। বিমা কোম্পানি খরচ দিতে রাজি না হলেও অবশ্য উপায় আরেকটা আছে। যে কোনো দেশের সরকারি সোনা প্রয়োজন, আমাদের সরকারেরও তাই। জায়গা মতো গিয়ে ধরাধরি করতে পারলে অভিযানের খরচটা হয়তো জোগাড় করা যায়, কিন্তু সেক্ষেত্রে সোনাগুলো চেয়ে বসবে ওরা। এনে দেওয়ার জন্য আমাদেরকে একটা পার্সেন্টেজ দিতেও রাজি হবে, এই 10-15 ওরকম কিছু। আর ব্যর্থ হলে খরচের সমস্ত টাকাই যাবে ওদের। আমাদের কোনো লোকসান নেই, তবে জীবনটা খোয়ানোর ঝুঁকি থাকবে। সেটা অবশ্য নিজের পকেটের টাকা খরচ করলেও থাকবে। আপনি রাজি থাকলে সরকারি খরচে যাওয়া যায় কিনা চেষ্টা করে দেখতে পারি। আমি রাজি বলতে সামান্যতম দ্বিধা করলেন না ক্যাম্পবেল। তাহলে আজ থেকে চেষ্টা শুরু করে দেব। ঠিক আছে, উঠে দাঁড়ালেন ক্যাম্পবেল। সে ভার আপনার উপরেই ছেড়ে দিলাম। ওমরও উঠে দাঁড়ালো। ঠিকানা রেখে যান যাতে যোগাযোগ করতে পারি। যদি যাওয়ার ব্যবস্থা করতে পারি, আপনাদের দুজনকেও যেতে হবে। আপনি যাবেন গাইড হিসাবে, স্কুনারটা কোথায় আছে দেখিয়ে দেবেন। আপনার ছেলে যাবে মেকানিক, রেডিও অপারেটর আর পাইলট হিসেবে। রোজারের দিকে তাকালো সে। কি, কোনো আপত্তি আছে তোমার? না স্যার, কোনো আপত্তি নেই, জোরে জোরে মাথা নাড়ল রোজার। ক্যাম্পবেল
ওই সাইকেলের দোকান থেকে বেরোতে পারলে এখন আমি বাঁচি। দুজনকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে এলো ওমর। শীতের জামা কাপড়গুলো বের করবো নাকি গিয়ে আলমারি থেকে? খানিকটা রসিকতার সুরেই জিজ্ঞেস করলো মুসা। সঙ্গে সঙ্গে ধরলো রবিন। কেন, তোমার তো মেরু অঞ্চলে যাওয়ার ইচ্ছে ছিল না? সবাই চলে গেলে আমি আর একা একা রকে বিচে বসে মাছি মারবো নাকি? সবাই মিলে করি কাজ, মরি বাঁচি নাহি লাজ। এখানে লাজ শরমের তো কোনো ব্যাপার নেই, আছে ভয়। মরতেও ভয় পাও না কিনা সেটা বলতে হবে। মরতে মরতে ভয় পাও কিনা সেটা বলতে হবে। বেশ, কবিতাটা শুধরে দিল মুসার। সবে মিলে করি কাজ, মরি বাঁচি নাহি ভয়। হেসে উঠল রবিন। মিলল না তো? বুঝলাম, কপালে ভাঁজ ফেলে দিয়ে কানাই মাস্টারি ভঙ্গিতে বলল মুছা। আধুনিক কবিতা সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আধুনিক কবিতায় কোনো কিছু মেলানো লাগে না। আমারটা তো তাও বোঝা যায়। বেশিরভাগ কবিতার তো কি যে বলতে চায় মাথা মুন্ডু কিছুই বুঝি না। হেসে ভ্রু নাচালো ওমর। কাজ পেয়ে গেছি, ফালতু তর্ক করে নষ্ট করার সময় নেই। যাওয়ার জন্য তৈরি হতে হবে আমাদের। মুসা, তুমি যে প্রশ্নটা জিজ্ঞেস করেছিলে তার জবাবে বলি, কুমেরুতে যেতে হলে শুধু শীতের জামা কাপড়ে চলবে না, ডিপ ফ্রিজে ঢুকে বসে থাকা যায় যাতে তেমন পোশাক লাগবে। 15 দিন পর মেরুসাগরের ধূসর জলরাশির ওপর দিয়ে দুটো বিমানকে দক্ষিণে উড়ে যেতে দেখা গেল। বহু পুরনো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ওয়েলিংটন বাম্বার। এককালে ব্রিটিশ বিমান বাহিনীর গর্ব ছিল ওগুলো, এখন মিউজিয়ামের জিনিস। একটার ককপিটে বসা ওমর, পাশে কিশোর, পেছনের রেডিও কম্পার্টমেন্টে রবিন আপাতত রেডিওম্যানের দায়িত্ব পালন করছে, আর সঙ্গে রয়েছেন ক্যাপ্টেন ক্যাম্পবেল। অন্যটায় রয়েছে রোজার আর মুসা। পথে গাও আইল্যান্ডে নেমে যাবে ওরা। ওমররা সোজা এগিয়ে যাবে কুমেরুর দিকে। 15 দিন খুব ব্যস্ততায় কেটেছে ওদের সবারই। টাকা জোগাড় করার জন্য একটা দিনও নষ্ট করেনি, বেরিয়ে পড়েছে। কিন্তু তারপরও দুশ্চিন্তা যাচ্ছে না অমরের। পোত্রাঘায় আগেই চলে গেছে কিনা কে জানে, তাহলে সব পণ্ড হয়ে যাবে। তার দৃঢ় বিশ্বাস পোত্রাঘায় যাবেই। ওর মতো লোক এত সোনার লোভ সংবরণ করতে পারবে না। দুটো দলের দেখা হয়ে গেলে তো সংঘর্ষ বাঁধবেই, তাতে কোনোই সন্দেহ নেই। সেজন্য তৈরি হয়ে যাচ্ছে ওমর। তবে ওদের আগে গিয়ে কাজটা সেরে চলে আসতে পারলে ঝামেলাটা এড়ানো যেত। স্টারি ক্রাউনের বিমান টাকা শোধ করেছিল যে কোম্পানিটা, সেই কোম্পানিটার অস্তিত্ব নেই আর। লোকসান দিতে গিয়ে ফতুর হয়ে গেছে, বহুকাল আগেই উঠে গেছে। অভিযানের জন্য টাকা আদায় করতে অনেক তর্ক বিতর্ক ঝগড়াঝাটি করতে হয়েছে ওমরকে সরকারের বিশেষ বিশেষ দপ্তরের লোকেদের সঙ্গে। রাজি আর কোনো মতেই হতে চায় না ওরা। অবশেষে নিম রাজি হলো, বলল সমস্ত সোনা এনে ওদের দিয়ে দিতে হবে। ওমর বলল, বাহ, চমৎকার কথা, প্রাণ বাজি রেখে যাব, এত কষ্ট করে সোনা উদ্ধার করে আনবো, তারপর সব দিয়ে দেবো আপনাদের? ছাগল পেয়েছেন নাকি আমাদের? কমপক্ষে 15% কমিশন দিতে হবে। অ্যাডভেঞ্চারের নেশায় কেবল এত কমে যেতে চাইছি না। রাজি হলে হন, নইলে যেখানে আছে সেখানেই থাকুক পড়ে ওই সোনা। অন্য কাউকে জানিয়ে দেব, ওরা গিয়ে তুলে নিয়ে আসবে। তথ্যটা জানানোর জন্য হয়তো নগদ কিছু টাকাও ধরে দিতে পারে। খানিকক্ষণ ঘ্যানের পর শেষে ট্রেজারির কর্মকর্তা বললেন, ঠিক আছে, যান, দেব 10%। খরচের টাকা নিয়েও চাপাচাপি। শেষমেশ যা দিতে রাজি হলো ওরা, তাতে সারপ্লাস আর্মি স্টোর থেকে দুটো পুরনো ওয়েলিংটন ছাড়া আর কোনো বিমান পাওয়া গেল না। কি আর করবে, ও দুটোকেই সারিয়ে সুরিয়ে যাওয়ার উপযুক্ত করে নিয়েছে। আধুনিক বিমানের চেয়ে গতি অনেক কম হলেও নির্ভর করা যায় বিমান দুটোর ওপর। এগুলোতে কুমেরুতে নিয়ে যাওয়ার উপযোগী করে তুলতে কম পরিশ্রম করতে হয়নি 3 গোয়েন্দা ওমর আর রোজারকে। প্রথমেই অস্ত্রশস্ত্র আর লড়াইয়ের জন্য প্রয়োজনীয় যেসব যন্ত্রপাতি বসানো ছিল প্রায় সব খুলে নিতে হয়েছে ওজন কমানোর জন্য। তার জায়গায় বসানো হয়েছে বড় বড় তেলের ট্যাঙ্ক, যেটা সবচেয়ে প্রয়োজনীয় জিনিস, কারণ বহু দূরের পথ পাড়ি দিতে হবে ওদের, আবার ফিরেও আসতে হবে। মাঝপথে তেল শেষ হয়ে গেলে মরা ছাড়া গত্যন্তর নেই। তাঁবু রসদ নেওয়া হয়েছে বিমান ভর্তি করে। যদিও সোনা পাওয়া যায়, কিন্তু কিছু কিছু কম প্রয়োজনীয় জিনিস ফেলে দিয়ে তার জায়গায় সোনা ভরা হবে।
বরফের ওপর ফুটখানেক পুরো হয়ে জমে থাকা তুষারের চাকা নামাতে অসুবিধা হবে, বিমান উল্টে যাওয়ার ভয় আছে, তাই স্কি ফিট করা নিয়েছে এমনভাবে যাতে তার নিচে চাকার কয়েক ইঞ্চি বেরিয়ে থাকতে পারে। এতে চাকারও কাজ করবে, একই সঙ্গে স্কিও কাজ করবে। এই পদ্ধতি ওদের নিজেদের আবিষ্কার নয়, বহু বছর আগে বিমানে করে কুমেরু অভিযানে বেরিয়েছিলেন একদল বিজ্ঞানী। তারা এভাবে চাকা আর স্কি একসাথে ব্যবহার করে সফল হয়েছিলেন। দুটো বিমান নেয়ার কারণ একটাতে যাবে কুমেরুতে আর একটা যাবে হেডকোয়ার্টারে। কোনো কারণে কুমেরুতে যাওয়া বিমানটা দুর্ঘটনায় পড়ে গেলে রেডিওতে জানাবে দ্বিতীয় বিমানটাতে, যদি জানানোর অবস্থা থাকে ওদের সঙ্গে সঙ্গে উদ্ধার করতে যাবে দ্বিতীয়টা। ওসব জায়গায় সচরাচর কেউ যায় না, বিপদে পড়লে উদ্ধার করার মতো অন্য কোনো জাহাজ বা বিমানকে পাওয়া যাবে কিনা বলা কঠিন। তাই অনিশ্চিত অবস্থার মধ্যে যাতে না থাকতে হয় সেজন্য নিজেদের ব্যবস্থা নিজেরাই করে এনেছে ওরা। হেডকোয়ার্টার করা হয়েছে গাও আইল্যান্ডকে। একটা বিমান নিয়ে ওখানে থাকবে মুসা আর রোজার, সর্বক্ষণ রেডিওর সামনে যোগাযোগ রক্ষা করবে। ডাক পেলেই সঙ্গে সঙ্গে বিমান নিয়ে উড়ে যাবে কুমেরুর উদ্দেশ্যে। দিনটা সুন্দর, দৃষ্টিও গেল চমৎকার, কিন্তু ঘন্টাখানেক যেতে না যেতেই স্নায়ুর উপর অদ্ভুত চাপ টের পেল কিশোর। যখনই ভাবতে গেল ওদের জীবন এখন সম্পূর্ণ নির্ভর করছে বিমানটার ইঞ্জিনের ওপর, অস্বস্তি বোধ করতে লাগলো সে। যদি কোনো কারণে এখন বিগড়ায় ওটা, পানিতে পড়ে যায়, কয়েক মিনিটের বেশি বাঁচবে না ওরা। সাগরের পানি এখানে ভয়াবহ ঠান্ডা, মুহূর্তে জমে যাবে শরীর। মানসিক চাপ বাড়তেই থাকলো। কাটানোর জন্য সামনে পিছনে আশেপাশে দৃশ্য দেখার চেষ্টা করলো। কি দেখবে? কিছুই নেই দেখার, সব একই রকম, সব একঘেয়ে। হাঁটুতে বিছানো ম্যাপের দিকে তাকালো। জাহাজ চলাচলের পথ ফেলে এসেছে বহু পেছনে। ঢোক গিলল সে। ইঞ্জিনের শব্দকে মনে হলো অন্যরকম, যেন নষ্ট হয়ে যাচ্ছে। ভয় পেয়ে তাড়াতাড়ি ঢোক গেলা বন্ধ করে দিল। ডানে বহু দূরে কুখ্যাত গুড হোপ এখন অস্পষ্ট ছায়ার মতো। আমেরিকা মহাদেশের সর্বদক্ষিণ প্রান্তটা মিলিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আবার ম্যাপের দিকে তাকালো সে। সামনে 1000 মাইলের মধ্যে যেসব দ্বীপ রয়েছে, রোমাঞ্চকর সব নাম সেগুলোর। মাউন্ট মিজারি, ডেসোলেশন আইল্যান্ড, লাস্ট হোপ বে, ইস্ট অ্যান্ড ওয়েস্ট ফিউয়ারিজ। মনে মনে বাংলা করলো নামগুলোর। দুর্ধর্ষতার পর্বত, নিরানন্দ দ্বীপ, শেষ আসার উপসাগর, পূর্ব ও পশ্চিমের ক্রোধ। নামগুলো দিয়েছিল প্রাচীন নাবিকেরা জায়গাগুলোর চরিত্রের সঙ্গে মিলিয়ে। অবাক হয়ে ভাবলো আরও দক্ষিণের মহাদেশটার কি নাম দিত ওরা, যদি সেখানে যেতে পারত। যেতে পারেনি, তাই দিতেও পারেনি। কুমেরু নামটার মধ্যে কোনো ভয়াবহতা নেই, এটা অনেক পরে দেয়া হয়েছে। এখনো ওখানে পারতপক্ষে আসতে চায় না কেউ, মাঝে সাঝে দু একটা অতি দুঃসাহসী তিমি শিকারীর জাহাজ ছাড়া। পোত্রাঘাইয়ের কথা ভাবলো। মনে পড়তে জাহাজের খোঁজে চারপাশে তাকাতে লাগলো। কোনো ধরনের একটা জলযান চোখে পড়ল না। সামনে মাথা তুলে দাঁড়িয়ে থাকা বড় বড় আইসবার্গগুলো যেন সদ্য জাগ্রত ভুতুড়ে প্রহরীর মতো পৃথিবীর শেষ সীমানাটাকে পাহারা দিয়ে চলেছে সেই কোন অনাদিকাল থেকে। ওমরের দিকে তাকালো সে। ওর ভাবলেশীন চেহারা দেখে মনে কি চলছে কিছু অনুমান করা গেল না। থেকে থেকে চোখ দুটো শুধু চঞ্চল হয়ে উঠছে, নিচের ধূসর সাগরের দিকে তাকাচ্ছে, ফিরে আসছে আবার ইনস্ট্রুমেন্ট প্যানেলে। মাঝে মাঝে নোট লিখছে এক টুকরো কাগজে। গোমরা শূন্যতার মাঝে একঘেয়ে গুঞ্জন করে চলছে বিমানের ইঞ্জিন। গাও আইল্যান্ড এসে গেল। চক্কর দিয়ে নেমে যেতে শুরু করলো মুসাদের বিমান। দ্বীপের এক পাশে আমেরিকান নেভির ছোট বড় কয়েকটা জাহাজ দেখা গেল। নিশ্চয়ই মহড়া দিতে এসেছে। ডেক থেকে দূরবীন নিয়ে বিমান দুটোকে দেখছে ওরা। রেডিওতে জানতে চাইলো কোথায় যাচ্ছে। রবিন জানালো গবেষণার কাজে কুমেরুতে যাচ্ছে। ওমররা এগিয়ে চলল। গাও আইল্যান্ড পার হয়ে আসার পর থেকে সাগরে ভাসমান বরফের টুকরের সংখ্যা বাড়তে লাগলো। অদ্ভুত চেহারার বার্গ আর ছোট আকারের গ্রাউলারগুলো পার হয়ে যাচ্ছে নিচে। যতই দক্ষিণে এগোচ্ছে বাড়ছে ওগুলোর সংখ্যা। বিচিত্র তাদের রং, সাদা, হালকা সবুজ, নীল তো আছেই, কোনোটা বাতির মতো জ্বলজ্বলে, কোনোটার গায়ে আবার কালো কালো দাগ দেখে মনে হয় মাটির গা থেকে উপরে তুলে আনা হয়েছে। আকৃতিও বিচিত্র, কোনোটা স্তম্ভের মতো, কোনোটা বা দুর্গ, আবার কোনোটা এত বড় আর সমতল বিমান নামানোর রানওয়ের মতো। একটা এত বড় পার হতে পুরো 20 মিনিট লেগে গেল। এগুলোর কাছে নিজেদেরকে বড়ই নগণ্য আর ক্ষুদ্র মনে হতে লাগলো কিশোরের।
প্রকৃতির বিশালত্বের কাছে এমনই লাগে মানুষের। প্লেনে করে সাহারা মরুভূমি পাড়ি দেওয়ার সময়ও এই অনুভূতি হয়েছিল ওর। এসব দেখে টেকে ওমর ভাবছে কাজটা নেওয়া বোধহয় ভুলই হয়ে গেছে। কুমেরু সম্পর্কে শুধু বই পড়া আর ভিডিও দেখা জ্ঞান তার, বাস্তব অবস্থা দেখে দমে গেল। তাও তো কুমেরুতে পৌঁছাইনি এখনো। এত দূর এগিয়ে আর ফিরে যাওয়াও সম্ভব না। ট্রেজারিকে কি জবাব দেবে? সাগর কোনোখানে শেষ, কোথা থেকে ভূখণ্ড শুরু হয়েছে বোঝার কোনো উপায় নেই। সামনে শুধুই বরফ আর বরফ, বরফের সমভূমি, বরফের টিলা, বরফের পাহাড়। এতক্ষণ এগুলোর মাঝে বেশ পানি চোখে পড়ছিল, বড় পুকুর কিংবা লেকের মতো। এখন সেটাও কমে এসেছে। এক পাশে সাগরকে বাদ দিলে সামনের ডোবার সমান জায়গায় পানি চোখে পড়ছে কদাচিৎ। সীমাহীন বরফের নিচে যে কি আছে, পানি না মাটি, তাও বোঝার উপায় নেই। ঠান্ডাও বেড়েছে, কেবিনের হিটারটাও ভুলিয়ে উঠতে পারছে না। জানালার কাঁচ ঘোলা হয়ে যাচ্ছে। প্রথমে মনে করেছিল বাইরে কুয়াশা পড়েছে, কিন্তু পরে সন্দেহ হয় অ্যালকোহলে ন্যাকড়া ভিজিয়ে কাচের ভেতরটা মোছার পর যখন পরিষ্কার হয়ে গেল, বুঝলো কুয়াশা নয়, প্রচন্ড ঠান্ডার জন্য হচ্ছে এরকম। অবশেষে কথা বলল সে, গ্রাহাম ল্যান্ডের কিনারে চলে এসেছি আমরা। মাটির কোনো চিহ্নই তো দেখতে পাচ্ছি না, তবে ম্যাপ আর হিসাব নিকেশ তাই বলছে। বেজে যোগাযোগ করতে বলল রবিনকে, মুসাককে আমাদের অবস্থান জানাতে বলো, আর ক্যাপ্টেন ক্যাম্পবেলকে ডাকো, কথা আছে। উঠে চলে গেল কিশোর। খানিক পর ফিরে এসে জানালো মুসাদের সঙ্গে যোগাযোগ হয়েছে। তার পেছনে এসে দাঁড়ালেন ক্যাম্পবেল। সামনেটা দেখুন তো ক্যাপ্টেন। ওমর বলল, দেখুন, কিছু চিনতে পারেন নাকি? উঁচু একটা জায়গায় আইসবার্গের মতো দেখা যাচ্ছে, নিচে পাহাড়ও থাকতে পারে। যদি তাই হয় এটাকে চিহ্ন ধরে রাখতে হবে। এক টুকরো কাগজ বাড়িয়ে দিল। এই যে আমাদের পজিশন। আমার ধারণা আপনারা জাহাজটা দেখেছিলেন এখান থেকে 100 মাইল দক্ষিণ পশ্চিমে। সেদিকেই যাব এখন। কিছুটা পূব ঘেঁষে এগিয়েছি অ্যাডমিরাল্টি ইনফরমেশনের ওপর ভিত্তি করে। ওরা বলছে বরফের ভেসে যাওয়ার প্রবণতা উত্তর পূর্ব দিকে। হিসাব মতো এদিকেই সরে আসার কথা জাহাজটার। তাহলে চোখে পড়ে যাবে। তীক্ষ্ণ দৃষ্টিতে দেখতে লাগলেন ক্যাম্পবেল। অনেকক্ষণ দেখে নিয়ে বললেন, কিছুই তো চিনতে পারছি না। পারার কথাও নয় অবশ্য। বরফ তো আর এক জায়গায় স্থির থাকে না, বরফের চেহারাও বদলাতে থাকে। ওপর থেকে তাহলে জাহাজটা দেখার উপায় কি? কোনো উপায় নেই। আমরা দেখে যাওয়ার পর তুষারপাত হয়েছে, জাহাজের ওপরের অংশটা আগের চেয়ে পুরো বরফে ঢেকে গেছে নিশ্চয়। নিচে বরফের উপর দাঁড়িয়ে দেখলে একটা পাশ হয়তো চোখে পড়বে, মাস্তুল আর কেবিনটাও দেখা যেতে পারে, তবে সবই বরফে ঢাকা। খানিকটা নিচে নামাই, কি বলেন? তবে 500 ফুটের বেশি নামানো যাবে না, বার্গগুলো অনেক উঁচু। সামনে থেকে দূরত্বটা বোঝা যাচ্ছে না পরিষ্কার। বাড়ি লাগলে শেষ। আমি চালাই, আপনি দেখুন জাহাজের মতো কিছু চোখে পড়ে কিনা। ঠিক আছে। কিশোর কিছু বলল না। এই বিশালত্বের মাঝে অর্ধেক ডুবে থাকা একটা জাহাজকে খুঁজে বের করা কয়েক হাজার খড়ের গাদায় খোঁজারকেও কঠিন মনে হচ্ছে তার কাছে। আগে ভাবেইনি তুষারপাত হয়েও যে ঢেকে যেতে পারে জাহাজটায়। এখানকার সবকিছুর মতো ওটাও সাদা হয়ে মিশে যেতে পারে। সহজে নিরাশ হয় না সে। কিন্তু এই মুহূর্তে ওমর যখন উত্তরে নাক ঘোরানো বিমানের কোনো রকম আশা করতে পারল না কিশোর। তবে ওমরও ফিরে যাওয়ার ইচ্ছা নেই। গতি কমিয়ে উড়ে চলল। গ্রাহাম ল্যান্ড একটা উপদ্বীপ। আধ ঘন্টা পর জানালো উপদ্বীপটার পশ্চিম প্রান্তে পৌঁছে গেছে। প্রান্তটা লম্বা, একটা বাহুর মতো ঠেলে বেরিয়ে আছে সাগরের দিকে। সাগরের পানি খুব কম জায়গাতেই চোখে পড়ছে। এবড়ো খেবড়ো বরফের দেয়াল তৈরি হয়েছে বাহুটার উপর। কোথাও মাত্র 10 ফুট উঁচু, কোথাও অনেক বেশি, 100 ফুট। তার ওপাশে শুধুই সাদা দিগন্ত বিস্তৃত বরফের সমভূমি, যেন চাপ লেগে মালভূমি আর টিলার মতো উঁচু হয়ে ঠেলে উঠেছে জায়গায় জায়গায়। পানির সীমারেখা বোঝা যায় এখানে, কিন্তু সেটাই উপকূলের সীমা কিনা নিশ্চিত হওয়ার উপায় নেই। কারণ বরফ জমছে আর ভাঙছে। মূল ভূখণ্ড থেকে সাগরের ভেতরে কতটা ছড়িয়ে আছে আলগা বরফ বোঝা যাচ্ছে না। তবে বরফ ভেঙে গেলে জাহাজের পক্ষে সবচেয়ে কত বেশি এগোনো সম্ভব সেটা অনুমান করা যায়। তাতে অনুমান করা গেল স্টারি ক্রাউনের ধ্বংসাবশেষ এই সীমারেখা থেকে বড় জোর 2 মাইল ভেতরে থাকবে, আর বেশি না। আরেকটু নিচে নেমে চক্কর মারতে শুরু করলো ওমর। উপকূল ধরে চক্কর দিতে দিতে এগিয়ে চলল, কিন্তু জাহাজের মতো কোনো কিছুই নজরে পড়ল না। বড় বড় কতগুলো জানোয়ারের দিকে আঙুল তুলল কিশোর। ক্যাম্পবেল বললেন, ওগুলো ওয়েডেল শিল। এত দক্ষিণে ওরা ছাড়া আর কোনো স্তন্যপায়ী জীবের বাস নেই। পাখির মধ্যে বড় আকারের
রুকারি আর পেঙ্গুইন আছে। নতুন এক আতঙ্ক এসে হাজির হলো হঠাৎ। ঈগলের মতো ঠোঁট আর কালো বাঁকা নখওয়ালা বড় বড় হলুদ রঙের কতগুলো পাখি ঘিরে ফেললো বিমানটাকে। ধাক্কা লেগে গেল। ক্যাম্পবেল বললেন, ওগুলো স্কুয়া। প্রায় মিনিট 2 বিমান ঘিরে উঠতে চললো ওরা, তারপর সরে গেল। কিশোরের দিকে তাকালো ওমর। অনেক তো দেখলাম, কি করা যায় বলো তো? সত্যিই আমার পরামর্শ চাইছেন? অবাক হলো কিশোর। এই জায়গা সম্পর্কে আমি কি জানি? হ্যাঁ, চাইছি। ওপর থেকে এর বেশি দেখা যাবে না। শুধু শুধু তেল নষ্ট করব? জাহাজটা যদি এখনো পানির ওপরে থেকে থাকে তো 20 মাইলের মধ্যেই আছে। নতুন করে তুষার পরে ঢেকে গেছে বলে হয়তো দেখতে পাচ্ছি না। নিচে নেমে গ্রাউন্ড লেভেল থেকে দেখলে হয়তো চোখে পড়বে। কিন্তু একলা আমার ইচ্ছে নিচে নামার ঝুঁকি আমি নিতে চাই না। যার যার জীবন তার তার দায়িত্বটাও সেই নেবে। সবাই মিলে বললে তবেই নামাবো। নিচে নামবো না ফিরে যাব? দ্বিধা করছে কিশোর। নামা বা খালি হাতে ফিরে যাওয়ার কোনোটাই মনোপুত হচ্ছে না তার। নিচেই নামবো। উপর থেকে দেখা না গেলে নিচে নেমেই দেখতে হবে। আমিও নিচে নামার পক্ষে। কিশোরের দিকে তাকালো ওমর। রবিনকে জিজ্ঞেস করে এসো। আমাদের কথাই বলবে সে। তাও জিজ্ঞেস করে এসো, পরে যেন কিছু বলতে না পারে। যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এলো কিশোর। নামতে বলেছে। যান, পেছনে গিয়ে সিট বেল্ট বেঁধে নিন, ক্যাপ্টেনকে বলল ওমর। সামনের সমতল অঞ্চলটার দিকে উড়ে গেল সে। জায়গার কোনো অভাব নেই, কিন্তু তুষার কতখানি পুরো বোঝা যাচ্ছে না। তাকিয়ে আছে কিশোর। নামার আগে শেষবারের মতো চক্কর দিয়ে আসছে ওমর। বাতাস নেই, হালকা সবুজ বরফের রং। দেখে মনে হচ্ছে কঠিন সমতল। চাকা নামাতে কোনো অসুবিধা নেই, কিন্তু নামলেই বসে যাবে কোনো সন্দেহ নেই। নিচে নামলো ওমর। চাকা নামাতে স্কিও নেমে এলো। দম আটকে রেখেছে কিশোর, কিন্তু কোনো অঘটন ঘটলো না। আবার বেড়ে গেল ইঞ্জিনের গতি। ওপর দিকে উঠে গেল বিমানের নাক। হেসে উঠল ওমর। তবে তার মধ্যে আনন্দ নেই। কিশোরের মতোই টান টান হয়ে আছে তার স্নায়ু। বুঝতে অসুবিধা হয় না। ঘটনা কি বুঝতে পেরেছো? বরফ ছোঁয়নি চাকা। যেখানে নামাতে চেয়েছি তার আরো 10 ফুট নিচে রয়েছে বরফ। তুষারে ঢাকা জায়গায় প্লেন নামানো এমনিতেই কঠিন, কিন্তু এখানে যা আলো, নানা রকম খেলা করতে থাকবে। কিচ্ছু বোঝার উপায় নেই। তবে পরের বারে আর হিসাব ভুল করল না ওমর। ঠিকই নামিয়ে ফেললো চাকা। তীক্ষ্ণ হিস হিস শব্দ তুলে পিছলে যেতে লাগলো স্কি। মিহি তুষারের গুঁড়ো লাফ দিয়ে উঠল ওপরে, ধুলোর মতো উড়ে গেল। উইন্ডস্ক্রিন দিকে দিয়ে আটকে দিল দৃষ্টিশক্তি। তবে দ্রুতই নেমে গেল আবার। বিমানের গতিও দ্রুত কমলো। চাকা শক্ত বরফে চাপ দিতে পারছে না বলে গড়াতে পারলো না। দাঁড়িয়ে গেল বিমান। ফোঁস করে নিঃশ্বাস ফেলল কিশোর। বিরাট স্বস্তির। বুঝতে পারছে স্কি না করলে কি সাংঘাতিক ভুলটাই না হয়ে যেত। এতক্ষণে নাকের ওপর হুমড়ি খেয়ে পড়ে থাকতো বিমানটা। ওর দিকে তাকিয়ে হাসলো ওমর। হালকা স্বরে জানতে চাইলো, পৃথিবীর তলায় নেমে অনুভূতিটা কেমন হচ্ছে? ভীষণ ঠান্ডা। বাইরে আরো বেশি ঠান্ডা। চলো বেরোই। কতটা বেশি দেখা যাক।